আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ঠিক আছে, আমাদের আজকের ধারাবাহিকভাবে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কি টেক কোশ্চেন। সো আমরা বিগত ক্লাসগুলোতে লেকচার 1 এবং লেকচার 2 নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা এর পর থেকে আলোচনা করব। সো টেক কোশ্চেনের তোমরা সবাই হেডিং দাও লেকচার 3, আর এইটাই আমাদের আজকের লাস্ট ক্লাস হতে যাচ্ছে। এরপর আমরা এক্সারসাইজ করবো ইনশাআল্লাহ। ওকে, লেকচার 1 এবং 2 একটু আমরা আলোচনা করে নেই। লেকচার 1 এ আমরা কি আলোচনা করছিলাম? বেসিক, যেটা কোশ্চেন উত্তর হয় তিনটা জিনিস, তিনটা ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, নট প্লাস সাবজেক্ট, পার্সোনাল প্রোনাউন। এরপর আমরা লেকচার 2 তে আলোচনা করলাম যে কোন কোন প্রকারের সেন্টেন্সগুলো টেক কোশ্চেন হয়। যেমন হচ্ছে আমরা আলোচনা করলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের হয়, ইম্পারেটিভ হয়, ইন্টারোগেটিভ হয়, অপটেটিভ হয়, এক্সক্লেমেটরি হয়, তাই না? এটা শেষ করার পরে আমরা কি বললাম যে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের সিম্পল সেন্টেন্সের টেক কোশ্চেন হয় না, তারপরে কি হয় সেন্টেন্স অ্যাকর্ডিং স্ট্রাকচার, যেখানে আমরা বলছিলাম যে সিম্পল সেন্টেন্সের টেক কোশ্চেন হবে, কমপ্লেক্সে হবে, কম্পাউন্ডও হবে। আমরা কমপ্লেক্স পর্যন্ত বলছিলাম, তাই না? তাহলে আমরা এখন দেখি যে টেক কোশ্চেন কম্পাউন্ড সেন্টেন্স থাকলে আমরা কিভাবে টেক কোশ্চেন করব। তোমরা এখানে লেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা নাম কি বলো তো দেখি? জোরে বলতে হবে। যৌগিক বাক্য, তাই না? যৌগিক বাক্য মানে কি? অর্থাৎ যে বাক্যের মধ্যে একের অধিক কি থাকে, ক্লজ থাকে, একের অধিক বাক্য থাকে, সেটাকে আমরা কি দ্বারা যুক্ত করি? মনে আছে? কনজাংশন। কোন কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। যেমন কি হ্যান্ড, ভয়েস, এন্ড, বাট, অর, সো, ইয়েট, নট, এই জাতীয় সেন্টেন্স, এগুলোকে কি বলা হয়? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ওই জাতীয় সেন্টেন্স গুলো থাকলে আমরা কিভাবে টেক কোশ্চেন করবো এটা আমরা দেখি। সবাই লেখো, লেখো বীজ। বীজ মানে কি? উদাহরণ। ওকে, তাহলে আমরা একটা কম্পাউন্ড, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কি দ্বারা যুক্ত করা হয় বলো? ফ্যান ভয়েস। কি দ্বারা যুক্ত করা হয়? ফ্যান ভয়েস। অর্থাৎ সবাই লিখে নাও, ফ্যান ভয়েস এতে কি? ফর। এতে কি? এন্ড। এমতে কি? নর। বিতে কি? বাট। ওতে কি? অর। ওয়াইতে ইয়েট। এসে হচ্ছে সো। এগুলো দ্বারা যখন দুইটা ক্লজ, দুইটা সেন্টেন্স যুক্ত করা হয় তখন তাকে কি বলা হয়? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা দেখি, তুমি হ্যাঁ, এন হচ্ছে নর, এন ও আর, নর না বুঝায়। যেমন উদাহরণ দেওয়া যায় যে না আমি কি ক্ষুধার্ত, আমি 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 ক্ষুধার্ত, না আমি ক্ষুধার্ত, না আমি তৃষ্ণার্ত, এইভাবে নর উদাহরণটা হয়। আর ওয়াই হচ্ছে ইয়েট, আর সোতে হচ্ছে এসে হচ্ছে সো। উদাহরণ দেবো একটা, আই offered him but he did not accept it. সো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স এটা আমাদের বলো? কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে বুঝলাম? এই দেখো, এই যে বাট, ফ্যান ভয়েস যুক্ত করা আছে, এন্ড এই বাটের আগে দেখো, বাটের আগে দেখো এই যে একটা সাবজেক্ট, এই যে একটা ভার্ব, এটা একটা অবজেক্ট। তাহলে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। তারপরে কি আছে দেখো, হি ডিড নট কি অ্যাকসেপ্ট ইট, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। কিভাবে বুঝতে পারলাম আমরা বলি তো? পূর্ণাঙ্গ বাক্য অর্থ চিনবো আমরা কিভাবে? একটা সাবজেক্ট থাকবে, একটা মেইন ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব, এরপর তোমার কি থাকে? অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়াল এভাবে থাকে। এটা যদি থাকে এবং সেটা যদি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বলা হয় পূর্ণাঙ্গ বাক্য। অর্থাৎ এটাকে একটা বলা হয় কি সেন্টেন্স বলো?
কম্পাউন্ড সেন্টেন্স। না বুঝি নাই, বলো। ওকে, সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করবো কিভাবে, খেয়াল করে দিকে আমরা ট্যাগ কোশ্চেন করবো কিভাবে। তাহলে কি আমরা দুই সাইডে দুই বাক্য ট্যাগ কোশ্চেন করবো আমরা? না, যে কোনো একটা বাক্য ধরবো। মনে রাখবা, তুমি যদি বুঝতে পারো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে তুমি ইচ্ছা করলে কি বলো, ইচ্ছা করলে তুমি এই প্রথম ক্লজ এখান থেকে ট্যাগ কোশ্চেন করতে পারো, অথবা দ্বিতীয় ক্লজ যেখানে আছে সেখান থেকেও তুমি ট্যাগ কোশ্চেন করতে পারো। তাহলে এর উত্তর কি হতে পারে, কি হতে পারে বলো? তুমি দুটো দেখতে পারো। এক, তুমি এখানে বলতে পারো ডিড আই, কারণ কি এটা আমাদের কি বলো, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, আমাদের অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে। আমরা কি অক্সিলারি ভার্ব নিয়ে আসবো? টেন্স দেখে, যেটা আমাদের কি কোন টেন্স, পাস্ট না প্রেজেন্ট না কোনটা, পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা কি বলছি, ডিড, আর এটা হলো কি নেগেটিভ না পজিটিভ বলো? পজিটিভ। তাহলে আমরা এখানে কি নিব, ডিডন্ট আই, এটা রাইট। আর তুমি যদি কি লেখো বলো, ডিড হি, এটাও রাইট। না বুঝি নাই আমরা, উত্তরটা কি হবে বলো? প্রথমটা কি হবে বলো, ডিডন্ট আই, এটা রাইট। পরেরটা ডিড হি, এটাও রাইট, দুইটাই রাইট। আমরা যে দিকে উত্তর করি। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করব বলো, যে কোনো এক পাশে ট্যাগ কোশ্চেন করে দিলেই হয়ে যাবে। আবার এটাকে আমরা এন্ড দ্বারা যুক্ত করি, তাহলে এইটা কি সেন্টেন্স লেখো, যে আই অফারড হিম এন্ড হি অ্যাকসেপ্টেড ইট, এটা লেখো। আই কি তাহলে খেয়াল করো, খেয়াল করো, তাহলে কি একই কথা না জিনিসটা? এটা কি সেন্টেন্স বলো, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে উত্তর কি হবে, তোমরা লেখো এটা একই। তাহলে কি হবে, ডিডন্ট আই অথবা কি অ্যাকসেপ্টেড ইট। এখানে কি হবে, ডিডন্ট হি, কারণ এটা কি নেগেটিভ বাক্য না। বুঝলাম কিনা? তো তোমরা একটা লেখো, হি ওয়ার্ক হার্ড, হি ওয়ার্ক হার্ড, লেখো। So he got GPA 5 in the last exam. So he got GPA 5 in the last exam. এটা করো তোমরা, ওয়ার্ক ইটি হবে in the last exam. কোনটা কোনটা করবো আমরা উত্তর, আমাদের কোনটা করবো বলো? দেখছি আমরা। ওকে, আড়া লেখো, I don't like him, I don't like him I don't like him for he is lazy, he is lazy. দেখো, ফর কিন্তু দুটাই দুই দিকে আমরা ব্যবহার করতে পারি। একে হচ্ছে কি প্রিপজিশন, এক হচ্ছে কনজাংশন। আমরা কিভাবে বুঝবো বলো?
ফর অর্থ কি বলতো, প্রিপোজিশন অর্থ কি জন্য, কিন্তু এখানে কি কারণ। এটা বুঝা কিভাবে বলো, যদি ফরের কি পরে একটা ক্লজ থাকে, সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে, অবজেক্ট থাকে, তাহলে ফরটা হচ্ছে কি কনজাংশন। আর ফরের পর যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে কি বলা হয় তাকে প্রিপোজিশন, তাই না? যেমন কি আই ওয়েন্ট দেয়ার ফর সাম মানি, এটা কি হলো এখানে, এই ফর এখানে কি অর্থ ব্যবহার করছে প্রিপোজিশন, কারণ কি ফর সাম মানি এটাকে কি বলা হয় নাউন। আর যদি বলা হয় আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না, ফর কারণ হি ইজ লেজি, সে হচ্ছে কি অলস, এখানে এটা হলো কনজাংশন। এটা করো, তাহলে আমরা ফর থাকলেই খালি মানে ট্যাগ ই চিন্তা করবো না যে ফর আছে মানে ক্লজ না, ফরের পর তোমাকে দেখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট আছে কিনা, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ বাক্য আছে কিনা। আর যদি নাউন ফ্রেজ থাকে তাহলে সেটা কি হবে বলো, প্রিপোজিশন হয়ে যাবে। আর প্রিপোজিশন হয়ে সেটা আমরা জন্য অর্থে ব্যবহার করব, কারণ অর্থে না। লিখছি আমরা, তাহলে কি আমরা এখন পারবো না মোটামুটি। এই কয়টা তোমার ট্যাগ কোশ্চেন আসে পরীক্ষায়, এইভাবে পরীক্ষায় দেয়, সিম্পল সেন্টেন্সে দিবে, নয় কমপ্লেক্স সেন্টেন্সে দিবে, নয় কম্পাউন্ড সেন্টেন্সে দিবে, তাই না? এইরকম। ওকে, লেখছে আমার সবাই? হ্যাঁ দেখো কোনটা কোনটা, যেকোনো একটা করতে করলেই হবে। হ্যাঁ ডু আই এটা করলে হবে, ওটা করলে হবে, যে ফর হি ইজ লেজি তাহলে কি লিখবা ইজন্ট হি। আমরা কি বুঝতে পারছি কিনা? ফর আসলে এইটুকু কি সবাই ক্লিয়ার? তাহলে এখন আমরা আরেকটু যাই, ট্যাগ কোশ্চেনের আরেকটা ফর্ম বলছিল আমরা, যে একটা ট্যাগ কোশ্চেন বাক্য কত বাক্যটা নট না থাকলে সেটা নেগেটিভ হতে পারে, কোনটা সেটা বলো তো? ধরো আমরা তো নট দেখে চিনি যে বাক্যটা কি নেগেটিভ না পজিটিভ, কিন্তু কোন কোন বাক্যে নট থাকবে না, কি থাকবে না, নট থাকবে না। যখন নট থাকবে না তখন সেটাকে আমরা কি মানে নট থাকলে খালি আমরা নেগেটিভ ভাবলাম, নট নাই নেগেটিভ ভাবলাম না, এরকম না। কিছু কিছু ওয়ার্ড আছে ট্যাগ কোশ্চেনের মধ্যে যেগুলো বাক্যে ব্যবহার হলেই অটোমেটিকলি সেটা কি হয়ে যায় বলো, নেগেটিভ হয়ে যায়, ওটা আমরা দেখবো। তাহলে লেখো যে কিছু কিছু শব্দের কারণে বাক্যটা নেগেটিভ হতে পারে, যেমন কিছু কিছু শব্দের কারণে ট্যাগ কোশ্চেনে প্রদত্ত বাক্যটি নেগেটিভ হতে পারে। নোটেড, কিছু কিছু শব্দের কারণে ট্যাগ কোশ্চেনের কি তাহলে আমরা কি হেডিং দিলাম আলামিন, কি হেডিং দিলাম আমরা, কিছু কিছু শব্দের কারণে ট্যাগ কোশ্চেনের বাক্যটি নেগেটিভ হতে পারে, মানে নট নাই বাট শব্দের কারণে কি সেগুলো নেগেটিভ হয়ে গেছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি, লেখো সেটা কি, ফার্স্ট অফ অল হচ্ছে সেলডম, কি লিখলাম বলো, সেলডম। তারপর কি হার্ডলি, তারপর হচ্ছে এলো রেয়ারলি, তারপর হচ্ছে বেয়ারলি, ফিউ, লিটল, scarcely, no sooner had,
ওই হার্ডলি হ্যাড, হার্ডলি তো লিখছি আমরা একভাবে, আবার লিখে দিই হার্ডলি হ্যাড। আরো মনে পড়ছে তোমাদের এই করে না? সেলডম, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, ফিউ, লিটল, তারপর কি স্কার্সলি, নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, তারপর কি আছে বলো? নাম, তাই না? তারপর কি আছে? নাথিং আছে না? আছে কি না? সো ইটিসি আরো থাকতে পারে। ইত্যাদি শব্দ যদি ট্যাকুশনের বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা কি অটোমেটিক ট্যাকুশনটা কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। তাহলে ওই বাক্যে কি আমরা নর্জিত করবো, তাই না? কেন? হ্যাঁ, ওকে, তার মানে এগুলো শব্দগুলো বাক্যে থাকলে তাহলে আমরা কি নটযুক্ত করব না। যেমন একটা দেখি আমরা, দেখো হি হার্ডলি comes to my village। নাইম বুঝতেছো? ওকে, দেখো এই বাক্যটা দেখো, খেয়াল করো, জিতের দিকে খেয়াল করো মেহরাব। এই বাক্যটা কোথাও নট নাই, কোনো বাক্য নট নাই, কিন্তু এখন আমরা যদি নট না লিখি এই জায়গায় উত্তরে, তাহলে তোমরা কিন্তু কনফিউশন হয়ে যাবো। কেন স্যার নট নাই, কেন আপনি এখানে নট যুক্ত করলেন না? আমরা কি বলছি? কিছু শব্দের কারণে বাক্যটা কি হয়ে যায় বলো? নেগেটিভ হয়েছে। সেই বাক্যগুলো, সেই শব্দগুলো কি কি? সেলডম, হার্ডলি, রেয়ারলি, রেয়ারলি, ফিউ, লিটল, স্কার্সলি, নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, তারপর কি নান, নাথিং, ইটিসি। তার মানে এখানে কি আছে দেখো তো, কি আছে বলো? এই যে হার্ডলি আছে, ধরো আমি মার্কিং করে দিলাম, এই যে হার্ডলি, এই যে হার্ডলি থাকার কারণে এখানে আমরা নট যুক্ত করতে পারবো না। তাহলে উত্তর কি হবে বলো? অক্সিলারি ভার্ব আছে এটাকে? অক্সিলারি ভার্ব আছে নাই, তাহলে আমরা এখানে কি নিব? এখানে আমাদের ই কোনটা? মেইন ভার্ব কোনটা? কামস। অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এস বাই এর যুক্ত আছে, তাহলে আমরা যদি কামস বলছি কি কি হবে? ডাজ হি। আমরা কি বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, ক্লিয়ার? ওকে, আমরা আর দুই একটা উদাহরণ দেখবো। দেখো, I have a few friends here. I have few friends here. হ্যাঁ, I have few friends here. তারপর লেখো there is little water in the glass. ওকে, তারপর লেখো I have লেখো a few friends here. হ্যাঁ, I have a few friends here, একটু চেঞ্জ করে দিচ্ছি আমরা। আর ওটা লিখবা there is a little water. হ্যাঁ, দেয়ার থাকলে যে আমরা বলছি দেয়ারই হবে, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। বুঝতে পারছো কিনা? এটা অর্থ সেখানে না, ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে বলছে, এটা এখানে ওই রকম অর্থ হয় না। যেমন কি দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসের মধ্যে পানি আছে নাই বললেই চলে, এরকম। তার মানে কি এখানে দেয়ার অর্থ সেখানে কিন্তু বোঝাচ্ছে না, একে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার।
ওকে, তাহলে তোমরা এখানে একটু স্টপ হও, বলো উত্তরগুলো কি হবে আমরা একটু বুঝে নি সবাই। প্রথমে কি হবে? হ্যাঁ ভাই, গুড। তারপরটা ইজ দেয়ার, কেন হইলো এখানে হ্যাঁ ভাই? বাকি কি আছে এখানে? লিটল। এখানে কি আছে? ফিউ। অলরেডি তারা কি নট যুক্ত হয়ে গেছে। এরপর গুলা আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হিয়ার, এখানে খেয়াল করো আগে ছিল এখানে কি মানে এখানে কোনো শুধু ফিউ যেটা বল অনলি ফিউ, অনলি লিটল। যদি এই ফিউ বা লিটলের পূর্বে এ ফিউ অথবা দা ফিউ অথবা এ লিটল বা দা লিটল যদি থাকে তাহলে এটা কিন্তু কি না বলো? এটা কিন্তু নেগেটিভ না, পজিটিভ হয়ে গেছে। অনেক বুঝতে পারছি না? বুঝি না? তাহলে কি হবে? এটাকে পজিটিভ ধরতে হবে। তার মানে উত্তর আমাদের কি করতে হবে? নট দিতে হবে। না বুঝি নাই? কারণ এখানে যদি খেয়াল করবা এটা হচ্ছে আমার এখানে বন্ধু নাই বললেই চলে, মানে একদম কম। আর এটা এফ ইউ মানে কি এর চেয়ে বেশি আছে, মানে আমার অল্প সংখ্যক কি আছে এখানে বন্ধু আছে। তাহলে মানে কি শুধু ফিউ মানে নাই, দিবে মানে কি বলো? নাই বললেই চলে। কিন্তু এফ ইউ দা ফিউ বা এ লিটল দা লিটল মানে কি এগুলো আছে, এর চেয়ে বেশি আছে, পজিটিভ বাক্য। আমরা কি বুঝতে পারছি? এখানে কনফিউশন করে দেয়। স্যার তো পড়াইছে ফিউ থাকলে তো খালি নেগেটিভ ধরতে হবে না, দেখতে হবে বাক্যে এ ফিউ দা ফিউ যুক্ত আছে কিনা। বুঝতে পারছি আমরা? না বুঝি নাই? তাহলে উত্তর বলে লিখে বলো আমরা এখানে কি হবে বলো? তারপর কি ইজ দেয়ার? বুঝছি আমরা? না বুঝি নাই বলো? জি, যদি ফিউ এর আগে এ ফিউ দা ফিউ থাকে পজিটিভ। আর হ্যাঁ না, এন তো তোমার ওই যে এত বায়ু সাউন্ড না, মানে এটা তো কনসোনেন্ট সাউন্ড না, এখানে তো এন হবে না, মানে এনই ওটা এ হয় আর কি। হ্যাঁ, কোনটা? এটা না, তুমি এখানে দুটো রাইট, মানে তোমার সম্ভবত আমেরিকানের ব্রিটিশ নিয়ম, এখানে তুমি ডোন্ট আই দিলেও চলে, হেভেনটাই দিলেও চলে, একই কথাই। হ্যাঁ, রাইট, সমস্যা নাই, একটা আমেরিকান একটা ব্রিটিশ, রাইট, সমস্যা নাই। তবে আমরা একটাই শিখি, হেভেনটাই, কারণ এখানে তো এটা হলো, এখানে আমরা দেখাচ্ছি অক্সিলারি ভার্ব হিসাবে। আবার তুমি যেটা সেটাকে মেইন ভার্ব হিসেবে ধরো, সেটা হলে আবার কি হবে? আবার ওই যে তখন আমরা কি করি, ওই যে ডু বা ডাস বা ডিড, এটাকে পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনফিনিট বা পাস্ট টেন্স হিসেবে আমরা ধরি। আমরা কি বুঝলাম কিনা বলো? হ্যাঁ, শিওর? এখন একটু ওই যে সাবজেক্ট চেঞ্জ মনে আছে? সাবজেক্ট চেঞ্জ কি মনে আছে আমাদের? ধরো আমরা তো কিছু কিছু জিনিস আমাদের কি সাবজেক্ট চেঞ্জ করতে হয় না জেন্ডার অনুযায়ী? ওই জিনিসগুলো তো আমরা অল্প পরে এগিয়ে গেছিলাম, এখন ওই জিনিসগুলো আমরা একটু বিস্তারিত দেখবো। না বুঝো নাই? অর্থাৎ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা দেখছিলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেগুলোর মধ্যে অনেক ক্রিটিক্যাল কিছু সাবজেক্ট আছে না, আমাদের যত সমস্যা হয় এটা বুঝি না, যে যেমন এভরি বলে থাকলে কি হয়, ওখানে ডেড হয়ে যায়। ওই জিনিসগুলো আমরা একটু দেখবো এখন, মানে কি সাবজেক্ট চেঞ্জ, সে বিষয়টা আমরা দেখবো একটু। সেটা কোন কোন সেন্টেন্সে হবে বলো? অ্যাসার্টিভ সেন্টেন্সে। ওকে, তাহলে তোমরা এখানে আমার লেখো, এখানে নিয়ে রাখো, লেখা রাখো যে হলো কিছু অ্যাডভান্স, যেগুলো বলে কি বলে অ্যাডভান্স, তো বুঝো মানে একটু কঠিন। লেখা হচ্ছে অ্যাডভান্স টাইপ। ওকে, এখানে তুমি দিয়ে লিখতে পারো, যেমন আমরা যে এভরি বডির ওই নিয়মটা দেখি, ধরো এরকম থাকলো যে এভরি প্লাস
নাউন কি থাকলো এখানে? ওকে, যেমন তুমি বলতে পারো বা প্লাস এরকম হচ্ছে হইলো ওয়ান, এরকম হয় না যে প্লাস নাউন প্লাস ওয়ান, তারপর হচ্ছে কি প্লাস বডি, এরকম অবলিক দিয়ে দেবে ওইগুলা, প্লাস নাউন প্লাস ওয়ান বডি, এগুলো প্লাস এই থাকতে পারে, সাম থাকতে পারে, কি থাকতে পারে একই, সাম অবলিক নাউন, সাম তো ওয়ান দাও, সাম ওয়ান, তারপর হলো বডি, এইরকম। ওকে, এরকম যদি থাকে না, নাউন না, তখন তো আবার সামথিং লিখবা, তখন আবার দেখবো ইট হয়ে গেল, এই জন্য আমরা নাউন দিলাম না, স্পেসিফিক দিলাম। তাহলে এখানে দেখো যে এভরি বডি লাভস is তারপর তুমি লিখতে পারো every nation has his own flag. Everyone is present. So দেখো এইগুলো আমরা কিভাবে করবো? Just someone is here. আচ্ছা, এখানে একটু খেয়াল করো, ব্যতিক্রম এখানে খেয়াল করবা, এই যেখানে একটা দাগ দাও লাভস, এখানে একটা ভার্বটা দেখো, মনে রাখবা এটা নিয়ম যে এভরি বডি থাকলে সাবজেক্ট কি হয়ে যায় বলতো? দে হয়ে যায়। কি হয়ে যায়? দে হয়ে যায়। প্রত্যেক একজনকে বোঝায়, এটা যখন আমরা ট্যাক্সেশন করি তখন এটা আমরা দে নিয়ে আসি। তাহলে আমরা কি করি? সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাই না, নাকি ভার্ব অনুযায়ী সাবজেক্ট বসাই? আগে কাজ কোনটা? সাবজেক্ট না? তাহলে আমরা যদি আগেই চিনি যে সাবজেক্ট এখানে কি নিব, আমরা বলো দে নিব না? কিন্তু নিয়ম অনুযায়ী এখানে কি হওয়ার কথা বলতো? এখানে এস বাই এ যুক্ত ডাজ হওয়ার কথা না? যদি আমরা সাবজেক্ট আগেই নির্ধারণ করি দে বসাবো, তাহলে কি আমরা লিখতে পারবো যে ডাজ এন্ড দে লিখতে পারবো? ডাজ এর সাথে কি দে যায়, না দে এর সাথে ডু যায়? কোনটা যায়? দে ডু লিখি না আমরা, না দে ডাজ লিখি? কোনটা লিখি? ডু। তার মানে এখানে হওয়ার কথা ছিল ডাজ এন্ড দে, কিন্তু দে এর কারণে এখানে কি হয়ে গেল বলতো? ডোন্ট দে। আমরা কি বুঝছি ব্যাপারটা? এই নিয়মটা একটা পরীক্ষা থাকবে, ডোন্ট দে, বুঝছি আমরা? ওকে, তো এটা কি হবে বলো? এটা কি হবে? তাহলে কি না? কেন? আমরা যে হ্যাভেন্ট, হ্যাভেন্ট দে কি হবে এখানে? কারণ আমরা হ্যাজ করছি আমরা, না বুঝে নাই? যদি বুঝে নাই মানে এখানে হ্যাজ না, এখানে যেন কি হইলো? দে হইলো না? তাহলে দে এর সাথে কি হ্যাভ যায় না হ্যাজ যায়? হ্যাভ যায়। তাহলে আমাদের ঘোরাই লিখতে হবে না? কি লিখবো এখানে? হ্যাভেন্ট দে। না বুঝি না ইয়ে রিয়াদ, কি বুঝছো কিনা? ওকে, তাহলে এটা কি হবে বলো?
everyone is aren't they, বুঝছি আমরা? এটা কি হবে বলো? aren't they. গুড। এটা পরীক্ষা একটা পাবা। হ্যাঁ মিলাইতে হবে। হ্যাঁ যেমন তোর ওয়াজ থাকতে পারতো, খেয়াল করে এখানে যদি দিতাম এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে, কি হতো বলো তো? ওয়াজেন্ট দিয়ে হতো না ওয়ারেন্ট দিয়ে হতো? ওয়ারেন্ট দিয়ে হতো। এটা মনে রাখতে হবে। ওকে এরপর লেখা হচ্ছে হলো তোমরা লিখে নাও এভরি প্লাস থিং। কি লিখবে এখানে? এভরি প্লাস থিং। সাম প্লাস কি হবে বলো তো? সামথিং। এগুলোর ক্ষেত্রে কি হবে বলো? ইট হবে। কি হবে? কারণ এগুলো কি জিনিসপত্র বোঝাচ্ছে না? তাহলে আমরা কি লিখবো না বলো? তাহলে লেখো এভরিথিং ইজ রাইট। এটা লেখো তোমরা দেখি কি পারো। এভরিথিং ইজ রাইট লিখছি আমরা। লিখছি আমরা এভরিথিং ইজ রাইট। ওকে নাথিং ইজ রং। লেখো everything is right, nothing is wrong. WRONG. Nothing. Nothing is wrong. Nothing is wrong. এর উত্তর কি হবে বলো? তোমরা বলো। আরেন কেন? এই থিং যদি থাকে দেখো থিং তাহলে ইট হয়। তাহলে কি হয়? এটা আবার সিঙ্গুলার। কি হবে এগুলা? সব সিঙ্গুলার হবে। যদি তোমার এভরির সাথে তোমার এভরিথিং থাকে না, বুঝো নাই? মানে এগুলো কি বস্তু, এগুলো কি বলা হয়? ইজেন্ট ইট হবে সবগুলাই সিঙ্গুলার লেখার হবে। এগুলোকে কি বলা হয়? সিঙ্গুলার। বুঝছি আমরা না বুঝি নাই? আর ওটা কি হবে? নাথিং কিন্তু আছে, নো কথা কিন্তু বলা আছে। তাহলে কি লেখছো? সবাই ভুল করছো মনে হয় না? কি লেখছো? অনেক ইজেন্ট ইট লেখা নাই? ওই যে বাক্য দেখো নাথিং নো লেখা আছে। নো মানে কি এখানে বলো? নেগেটিভ। তাহলে কি হবে বলো? ইজ ইট। ওকে লাস্ট আমরা শেষের দিকে এসে পড়ছি। এরপর আমরা যেগুলো করবো কি করবো বলো তো? এক্সারসাইজ করবো। কি করবো আমরা? এরপরে আমরা যে সামনে এক্সারসাইজ করলে আমাদের আরেকটু অভিজ্ঞতা হবে। বুঝতে পারছো কিনা? ওকে এটা লেখো আবার। ধরো এরকম থাকলো হি ইউ and I were there. তারপরে লেখো he and you are well now. He and Rohim are going to school now. খুব মনোযোগ সহকারে খেয়াল করো। এবার তো এই যে এন্ড দ্বারা যে আমরা যুক্ত করলাম, হ্যাঁ এই এন্ড দ্বারা কি কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত করছি আমরা? দেখো তো এটা কি কমপ্লেক্স সেন্টেন্স? সরি এটা কি কম্পাউন্ড সেন্টেন্স? কেন হলো না? কারণ এখানে দেখো কোন সেন্টেন্স কি আলাদা আছে? বুঝো নাই? আগে যে আমরা বলছিলাম এন্ড দ্বারা যুক্ত থাকলে কি হয়? কি সেন্টেন্স হয়? কম্পাউন্ড সেন্টেন্স হয় না বলছিলাম না? কিভাবে হয় সেটা বলো? যখন আলাদা আলাদা দুটো সেন্টেন্স থাকে। এই বাক্যে কি আলাদা সেন্টেন্স আছে, আলাদা ভার্ব আছে, না একটা দিয়ে শেষ করছে? তার মানে এই এন্ড এটাকে কি বলা হয় বলো? এটা কি বলা হয়? কম্পাউন্ড সেন্টেন্স না, এটাকে কি বলা হয়? কম্পাউন্ড সাবজেক্ট। কি বলা হয়? কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট মানে কি? একাধিক সাবজেক্টকে এন্ড অর দ্বারা কি করা বলতো? যুক্ত করা। আর কম্পাউন্ড সেন্টেন্স মানে কি বলতো? এন্ড অর দ্বারা একাধিক সেন্টেন্স কি করা? সেন্টেন্স কি করা? যুক্ত করা। না বুঝো নাই?
মানে এই এন্ড দ্বারা একাধিক ওয়ার্ড যুক্ত করা বোঝায়, দ্বারা একাধিক সেন্টেন্স যুক্ত করা হয়। যদি একাধিক ওয়ার্ড যুক্ত করা বোঝায় এটাকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট বা অবজেক্ট হবে, বুঝছো কিনা? আর ওগুলো কি বলা হবে? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা কি করব, এই তিনটা মিলিয়ে দেখব। কি করব আমরা? তিনটা এই দুটো মিলিয়ে দেখব, এই দুটো মিলিয়ে দেখব, এই দুটো মিলিয়ে কি হয় এটা আমরা উত্তর লিখব। আগে বের করো অক্সিলারি ভার্ব কোনটা, বের করো। ওইখানে ওয়ার অক্সিলারি ভার্ব না, পাইছি না আমরা? তাহলে উত্তর কি হবে? ওয়ার আগে নিয়ে নিতে হবে। আর এই বাক্যে কোন একটা ওই যে ওইরকম নেগেটিভ কোন ওয়ার্ড আছে কিনা, ওই যে দেখে আমরা নেগেটিভ বলে ফেলাই। হার্ডলি আছে, তারপর হচ্ছে হলো ফিউ আছে, লিটল আছে না, ওই ধরনের কোনো কোনো নাই। তার মানে কি বাক্য? পজিটিভ বাক্য। তাহলে কি হবে? ওয়ারেন্ট। এখন দেখো হি, ইউ এন্ড আই, এই তিনটা মিলে কি হইলো? দেখো সে, তুমি এবং আমি সব মিলে আমরা কি হয়ে গেলাম? আমরা। আমি যখন নিজে উপস্থিত অন্যান্য মানুষের তখন আমরা কি আমরা হয়ে যাই না? না, বুঝেন আমরা? ধরো তুমি বললা যে আমি রহিম করিম, তাহলে সব মিলে কি হইলো? আমার উপস্থিত যখন আছে তখন আমি কি? আমরা। কি হবে? আমার সাথে অন্য একজন থাকে, সে কি হবে বলো? আমরা হয়ে যাবো। তাহলে এর উত্তর কি হবে বলো? কি হবে? ওয়ারেন্ট আজকে, ওয়ারেন্ট উই, বুঝছি? এখন খেয়াল করো, এই কথা না বলি, এখন খেয়াল করো, এই হি এবং ইউ এখানে কয়জন? এখানে কি তোমার উপস্থিতি আছে? আমি কি আছি? এখানে কি আছে? তুমি এবং সে। তাহলে তুমি এবং সে কি হয়? তুমি। না, বুঝো নাই? আমি যদি বলি তুমি এবং সে, তাহলে তুমি এলো না জিনিসটা? না, বুঝো নাই? তুমি এবং সে মানে কি? এটা হলো কাছের। আর যে বলা হয় যে রহিম এবং করিম, তাহলে কি হলো? এটা হলো দূরের। তাহলে আমি কি লিখবো? হি এন্ড ইউ, তাহলে কি হবে? ইউ হবে। কি হবে? আর এন্ড ইউ। বুঝছি আমরা এটা? না, বুঝি নাই? বলো। আর এন্ড ইউ কি হবে? ইউ। আর এটা কি হবে বলো? সে এবং রহিম, এটা কি দূরের লোক না? তুমি এবং আমি কি আছে এখানে? নাই। তাহলে এটা কি? তারা হয়ে গেছে, দে হবে। তাহলে কি লাগবে এখানে? আর এন্ড দে। আমরা কি বুঝছি? আর এন্ড দে। পড়ে গেল। এই ছিল আমাদের ওভারঅল ট্যাগ কোশ্চেন। তিনটা লেকচার আমরা শেষ করলাম। এটা 2 নাম্বার দেখো, এলো সে এবং তুমি। সে এবং তুমি, তাহলে তোমার কি হইলে? তোমরা হইলে না? আমি যখন বলবো যে তুমি এবং আলামিন, তাহলে কি? তুমি আর আলামিন তো তুমি হইলে, তোমরাই তো হইলে। একজন বললে হয় তুমি, আর যখন তুমি এবং আলামিন, তাহলে কি একের দিক, তাহলে কি কি বলবো? তোমরা। বুঝছো কিনা? আবার যদি দূরে থাকে একজন, তাহলে সে কি হবে? তারা বলতে না। বুঝছো কিনা? যখন অডিয়েন্স তুমি এবং তোমার সাথে একজন আছে, তোমরাই। ক্লাস আমি দেখবো, আমি বলি কি এই তুমি দাঁড়াও, আবার রিয়াদ দাঁড়াও, তখন কি রিয়াদ কি থার্ড পারসন না? তুমি কি সেকেন্ড পারসন না? এর সব মিলে তোমরা কি হইলে? তোমরাই হয়ে গেলা। আবার যখন আর তুমি নাই, দূরের কথা বলতেছি যে সে এবং করিম, তাহলে কি হলো? এটা দূরের লোক, তখন তারা কি হলো? তারা হয়ে গেল। আমি উপস্থিত থাকলে, তুমি উপস্থিত থাকলে, আর কেউ থাকলে উই। আমি না থাকলে তুমি এবং সে, কি হলো? তুমি। আর যদি তুমি না থাকে, দূরের লোক থাকে, তারা তারা, তাহলে কি হবে? দে হবে। এটা মনে রাখ। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন এই পর্যন্ত আমরা শেষ করতেছি 3টা লেকচারে। এখন আমাদের যেটা করতে হবে, বোর্ড কোশ্চেন থেকে আমাদের কি করতে হবে বলো? সলভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গেলে আমরা হয়তো 2-1টা নতুন পাইতে পারি, তো আমরা ওগুলা তখন শিখে নিব। আপাতত বেসিক জিনিসগুলো এইটাই। তোমাদের জন্য আগামী ক্লাসে তোমরা কমসে কম 4টা বোর্ড করে নিয়ে আসবা। আমরা বেশি দিন কি করবো, হয়তো 2 দিন প্র্যাকটিস করবো। 4টা বা 5টা বোর্ড করে নিয়ে আসবা। ঢাকা বোর্ড থেকে যখন শুরু হয়েছে ওখান দিয়ে করবা। কখনোই সলিউশনের সাহায্য আগে নিবা না, নিজে থেকে করার চেষ্টা করবা। যেটা না বুঝবা আমার কাছে নিয়ে আসবা, আমি বুঝাই দিব। বুঝতে পারছো? না, বুঝো নাই? তাহলে আমরা লেকচার 3 তে কি কি আলোচনা করলাম? লেকচার 3 তে আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, তাই না? আর কি কি আলোচনা করলাম? কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর জন্য কি কি হয়ে যায়? ট্যাগ কোশ্চেন নেগেটিভ হয়ে যায়, এর আলোচনা করলাম। এরপর আমরা কিছু ক্রিটিক্যাল সাবজেক্ট নিয়ে টেন্স অ্যাডভান্স টাইপ করলাম, সেখানে আমরা কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। এই ছিল তাহলে আমাদের ওভারঅল ট্যাগ কোশ্চেন। আমরা তাহলে পরবর্তী ক্লাসে নতুন কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।